একটা শৃঙ্খলা বাহিনী, যেমন সেনাবাহিনী, একটা শৃঙ্খলা বাহিনীকে আপনি ডিফেন্ড করতে পারেন না ওপেনলি, পাবলিকলি করতে পারেন না। এখন এই শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পদে থাকা লোকদের ব্যাপারে যেভাবে অশ্লীল শব্দ প্রয়োগ করা হয়, ওই আপনার বিদেশ থেকে করা হয়, এখান থেকে করা হয়, যেভাবে অশ্লীল শব্দ প্রয়োগ করা হয়, এটাকে আমি মনে করি এটা ঠিকটা। এতে হয় কি, এটা পুরো দেশের জন্যই আমি মনে করি একটা হুমকির ব্যাপার হয়ে যায়। কারণ এই বাহিনীগুলো একটা নিয়মের মধ্যে চলে। ওই কথাটা কিন্তু ওই আর্মির একজন সিপাহীও শুনতেছেন, এবং সিপাহী যখন শুনেন যে তার চিফ সম্পর্কে এই সমস্ত কথাবার্তা বলা হচ্ছে, ওই সিপাহীর মধ্যে দু ধরনের প্রতিক্রিয়া কাজ করতে পারে। এক ধরনের প্রতিক্রিয়া কাজ করতে পারে যে চিফ সম্বন্ধে তার মধ্যে একটা নেগেটিভ একটা চিন্তা কাজ করতে পারে, যেটা নাকি খুবই ভয়ঙ্কর, উচিত না। আবার আরেকটা জিনিস কাজ করতে পারে, যে কথাটা বলেছেন তার ব্যাপারে একটা নেগেটিভ চিন্তা কাজ করতে পারে। এখন ওনার ব্যাপারে যদি একটা সাধারণ মানুষের নেগেটিভ চিন্তা কাজ করে, তার যে ক্ষতিকর দিকটা, আর যদি একজন হাতে অস্ত্রধারীর মধ্যে নেগেটিভ চিন্তা কাজ করে, তার কিন্তু ক্ষতিকর দিকটা কিন্তু ডিফারেন্ট হয়। এগুলো ভালো না। আমি মনে করি শৃঙ্খলা বাহিনী, এখন আপনি বলবেন যে শৃঙ্খলা বাহিনীর কথা এগুলি বলেন কেন, যে নাকি ফুয়াদ সাহেব বলেন, তিনি বলতে পারেন না, অমুক পারেন না, তমুক। আমার কোনো দরকার যে আপনি যদি মনে করেন বলতে পারেন না, তাহলে আপনি এটা সরকারকে বলেন। আপনি আপনার সঙ্গে সরকারের যোগাযোগ আছে, আপনি সরকার, আপনি এটাকে পাবলিক বললে হয় না, পাবলিক নিউসেন্স ক্রিয়েট হয়, এটা ঠিক না। এই সমস্ত বাহিনীর ব্যাপারে যদি আপনার কোনো বক্তব্য থাকে, কোনো রিজার্ভেশন থাকে, কোনো আপত্তি থাকে, আপনি সরকারকে ইনফর্ম করেন। সরকারকে ইনফর্ম করা তো সহজ। এখন আপনি যদি সরাসরি অ্যাপয়েন্টমেন্ট না পান, একে লিখিত ভাবে ওনাকে একটা মেইল করে দেন যে আপনার শৃঙ্খলা বাহিনীতে এই কাজগুলি করতেছে, করা উচিত না, বলেন। কিন্তু আপনি যখন জনসমক্ষে বলেন এবং এইভাবে গলার রড ফুলিয়ে উত্তেজিত ভঙ্গিতে বলেন, তখন কিন্তু আপনি সাধারণ মানুষকে ওই বাহিনীটার সঙ্গে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন। এটা ঠিক না। দেখেন, আমাদের সেনাবাহিনীকে নিয়ে অনেক কথা বলা হয়ে থাকে। আমরাও দেখছি বিভিন্ন সময় কিন্তু সেনাবাহিনী গণতন্ত্রের ক্ষেত্রে নেগেটিভ ভূমিকায় কিন্তু অবতীর্ণ হয়েছে। হয়েছে আমাদের দেশে, অস্বীকার করার কোনো উপায় নাই। রাজনৈতিক শক্তিকে হটিয়ে সেনাবাহিনী এসে ক্ষমতা দখল করেছে, আমরা দেখেছি, একাধিকবার দেখেছি। সেগুলো ভালো উদাহরণ নয়। কিন্তু আবার এটাও তো ঠিক যে আমরা একাধিক সময় দেখেছি যে সেনাবাহিনী জনগণের সঙ্গে থেকে জনগণের অধিকার আদায়ের জন্য ইতিবাচক ভূমিকা রেখেছে। আমি আপনাকে 3টা উদাহরণ দিই। একটা কথা মাথায় রেখেন, একটা স্বৈরাচারের পতনের ক্ষেত্রে কিন্তু কেবল জনগণের মানে ঐক্যবদ্ধ জনগণ থাকলেই হয় না, তার সঙ্গে রাষ্ট্রের কয়েকটি পিলার আছে, যেমন জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেটিভ, পুলিশ অথবা আর্মি, এরা আছে। কিন্তু এদের কোনো একটাকে জনগণের সঙ্গে যুক্ত হতে হয়, তাহলেই কেবল আন্দোলনটা সফল হয়। 71-এ আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, তখন আমাদের সেনাবাহিনী, আমাদের পুলিশ কিন্তু জনগণের সঙ্গে ছিল, যে কারণে আমরা কিন্তু এই জয়টা পেয়েছিলাম। এটা একটা রিয়েলিটি, কিন্তু একদম একদম নিরেট সত্য কথা। কিন্তু এটা 90-এর গণঅভ্যুত্থান দেখেন, এরশাদের বিরুদ্ধে সেনাবাহিনী কিন্তু এরশাদের সঙ্গে ছিল না, সেনাবাহিনী জনগণের সঙ্গে ছিল, সেই জন্যই আমরা জয়টা পেয়েছিলাম। 96-এ যে আন্দোলনটা হয়েছিল তৎকালীন খালেদা জিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে, সেখানে কিন্তু প্রশাসন আওয়ামী লীগের পক্ষে ছিল, পুরো প্রশাসন আওয়ামী লীগের পক্ষে ছিল, যে কারণে আন্দোলনটা সফল হয়েছিল। আর এমনকি আমরা যেটাকে 111 বলি, 111 কিন্তু 2007 সালে কিন্তু 22শে জানুয়ারি, কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই, ওই সময় কিন্তু ইয়াজউদ্দিন সাহেব একটা নির্বাচন করতে চেয়েছিলেন। ওই নির্বাচন যদি হতো তাহলে আমরা 2014-এর উদাহরণ 2007-এই দেখতাম। তো সেই নির্বাচনে যে হতে দেওয়া হয়নি, সেখানেও কিন্তু সেনাবাহিনীর একটা ইতিবাচক ভূমিকা ছিল। আর এবারের আন্দোলনে সেনাবাহিনী যদি শেষ মুহূর্তে জনগণের কাতারে না আসতো, জনগণের পক্ষে না দাঁড়াতো, তাহলে এই আন্দোলন কতটুকু সফল হতো এটা নিয়েও আমার সন্দেহ আছে। এবং সেনাবাহিনী জনগণের সঙ্গে আসছে কেন? আসছে হলো এই সেনাবাহিনী মনে করেছে আমি আমার ভাইয়ের বুকে গুলি চালাবো না। তো আপনার ওই পীর সাহেব বলতেছে যে উনি
শেখ হাসিনার কেমন আত্মীয় হয়। আর আত্মীয় হয়েও তো ওনার পক্ষে উনি যান নাই, এর চেয়ে বড় প্রমাণ আর কি লাগে রে ভাই? উনি আত্মীয় হওয়া সত্ত্বেও তো স্বৈরাচারের পক্ষে ছিলেন না, এটাই কি সবচেয়ে বড় প্রমাণ নয় যে উনি জনগণের সঙ্গে ছিলেন? তো এখন তার বিরুদ্ধে আপনি খেপাই দিতে পারেন, কি বলতে পারেন যে ভারত বলছে তাড়াতাড়ি নির্বাচন দাও, সেনাপ্রধানও বলতেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাও, আবার বিএনপিও বলতেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাও, অতএব সেনাপ্রধান এবং বিএনপি আসলে ভারতের এজেন্ট। একটা অতি সরলীকৃত একটা সিদ্ধান্ত দিয়ে দিলেন। আর এখানে ওনার কিছু মুরিদ আছে, বলতে হলো শুনলো না, জিন্দাবাদ বলে আল্লাহ আফালাফি শুরু করলো। এগুলি চলছে, এগুলি ঠিক না।